বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তায় রীতিমতো সুনামি তৈরি হয়েছে। সুনামি বলছি এই কারণে যে, যখন একটা জনপ্রিয়তার ধারাবাহিকতা থাকে, সেই জনপ্রিয়তার ধারাবাহিকতা কখনো উপরে ওঠে, কখনো নিচে নামে। তো সেক্ষেত্রে বলা হয় যে জনপ্রিয়তা হ্রাস পেয়েছে, জনপ্রিয়তা বেড়ে গিয়েছে, এরকম শব্দ। আর সুনামি যখন হয়, তখন কি হয়? উথাল-পাথাল করে এবং একবার সেই তুঙ্গে উঠে আবার নিচে নেমে যায়। তো যখন নিচে নামে তখন টান দেয়া হয়। চুম্বক শক্তি টান দেয়। ভূপৃষ্ঠের যে চুম্বক শক্তি সেটা টান দেয়। বাতাসের প্রবল চাপ থাকে। আর যখন উপরে ওঠে তখনও চুম্বক শক্তি ছেড়ে দেয়। এবং সেই অবস্থাতেই কিন্তু সুনামি তৈরি হয় এবং সুনামির ফলে এই ভূপৃষ্ঠের যে মারাত্মক ক্ষয়ক্ষতি হয় এবং জনজীবন থেকে শুরু করে সকল কিছু যে বিপত্তির মধ্যে পড়ে, এটি কিভাবে পড়ে সেটি কম বেশি আপনি আমি সবাই জানি। তো সেই দিক থেকে সরকারের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা সুনামি তৈরি হয়েছে। সরকারের যারা সমর্থক রয়েছেন, যাদের মধ্যে অনেকেই একসময় জনপ্রিয় ব্যক্তি ছিলেন, যাদের কথা মানুষজন শুনতেন মূলত অ্যান্টি এস্টাবলিশমেন্ট বিরোধী বক্তব্য দেওয়ার জন্য। শেখ হাসিনার বিরুদ্ধে তারা বক্তব্য দিতেন, এই কারণেই তাদের কথা অনেকে শুনতেন। তো তাদের মধ্যে তেমন উল্লেখযোগ্য কেউ নেই। দেখা গেল যে এখন সরকারের পক্ষে বলছে এবং তাদের মুখে সরকারের যেকোনো কথা এখন আর অনুরণিত হচ্ছে না এবং লোকজন রেসপন্ড করছে না। আবার অন্যদিকে খুবই গুরুত্বপূর্ণ গত ১৫ বছরে যারা সরকারের বিরুদ্ধে কথাবার্তা বলেছেন এবং যাকে বলা হয় যাদের কথার ভ্যালু রয়েছে, দর্শক ৫ জন যদিও থাকে, সেই ৫ জন দর্শকের মূল্য রয়েছে, সামাজিক মূল্য রয়েছে। কিন্তু দর্শক রয়েছে আপনার ১০ কোটি দর্শক রয়েছে, কিন্তু সেটির মূল্য নেই। আপনি ধরুন ইউ আর এ লিডার, এ গ্রুপ অফ শিপ, অর্থাৎ একপাল ভেড়ার নেতা। তো সব ভেড়ার আপনার কথায়, কথায় চলে। সবকিছু আপনার পিছে, পিছে ঘুরে ভেড়ার দলের নেতা। নাম্বার 1। আর দ্বিতীয়ত হলো যে আপনি কোনো নেতাই নন, আপনি একজন রয়্যাল বেঙ্গল টাইগার। তো এই যে আপনার এই সমাজে সবাই সাধারণত রয়্যাল বেঙ্গল টাইগার বিপদের সময় নিজেকে উদ্ধার করার জন্য সেই রয়্যাল বেঙ্গল টাইগার লাগে। এখন সরকারের প্রচার এবং প্রোপাগান্ডা চালানোর জন্য এইরকম জনমত সৃষ্টিকারী রয়্যাল বেঙ্গল টাইগার একজনও নেই। এই সমাজে যাদের কথা আছে, যেমন ধরুন আমি একেবারে খোলামেলাই বলি, যেমন মাহফুজ আনাম সাহেব। মাহফুজ আনাম সাহেব তার যথেষ্ট প্রভাব প্রতিপত্তি রয়েছে। মতিউর রহমান প্রথম আলোর প্রতিপত্তি রয়েছে। তো তারা দুজন সরকারের পক্ষে কথা বললেন, সেটা কি পরিমাণ গুরুত্ব আসবে। আর ধরুন জনাব নুরুল কবির সাহেব, তিনি একটি কথা বললেন, নির্বাহী সম্পাদক। এখন প্রথম আলো আর যদি ডেইলি স্টারের সঙ্গে তুলনা করেন জনাব নুরুল কবিরের পত্রিকা নিউ ওয়েজ, তাহলে এটির সার্কুলেশন, ফাইন্যান্সিয়াল যাকে বলা হয় স্ট্রেংথ, মানে এটা তুলনাই করা যায় না। আবার যদি অর্থবিত্ত, পরিবার, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, দেশ বিদেশের কানেক্টিভিটি সব মিলিয়ে যদি তুলনা করেন, তাহলে মতিউর রহমান, মাহফুজ আনাম সাহেবদের সঙ্গে জনাব নুরুল কবির সাহেবের তুলনাই হয় না। কিন্তু বাস্তবতা হলো জনাব নুরুল কবির যদি কারো পক্ষে কোনো কথা বলেন বা বিপক্ষে যদি কোনো কথা বলেন, সেই কথা যথেষ্ট গুরুত্ব বহন করে, যথেষ্ট গুরুত্ব বহন করে। এমনভাবে অন্ততপক্ষে ৩ থেকে ৪ জন বাংলাদেশের সাংবাদিক আছেন, অন্তত ১ ডজন ব্যবসায়ী আছেন, অন্তত ১ ডজন রাজনীতিবিদ আছেন, ১ ডজন পলিটিক্যাল অ্যানালিস্ট রয়েছেন। স্টিল বাংলাদেশে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জনমত গঠন এবং জনগণ তাদের যেকোনো কথা গুরুত্ব সহকারে নেয়। তো এইরকম লোকগুলো কেউ সরকারের পক্ষে কথা বলছেন না। আবার যারা যথেষ্ট উত্তেজনা তৈরি করতে পারেন, খুবই ওয়াজের ময়দানে বলেন, কীর্তনের মাঠে বলেন, খেলার মাঠে বলেন, ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, তারা প্রতি মুহূর্তে সুনামি তৈরি করতে পারেন। তো এরকম যারা সুনামি তৈরি করতে পারেন, তাদের যারাই তৈরি করেন তারা মূলত কোনো জনমত তৈরি করতে পারেন না বা স্থায়ী কোনো কিছু হয় না। এটি সুনামির মতো হঠাৎ করে বড় হয়ে যায়, আবার মুহূর্তের মধ্যে সেটা মিলিয়ে যায়। তো এটা অনেকটা পর্ন ফিল্মের মতো। আপনি যখন একটা পর্ন ফিল্ম দেখবেন, একটা বাজে ফিল্ম দেখবেন বা একটা হরর মুভি দেখবেন,
আ ভীতিকর একটা মুভি দেখবেন। সেই দৃশ্য দেখার পর আপনার থরথর করে হাত পা কাঁপবে বা আপনার ঘৃণা লাগবে বা আপনার আগ্রহের সৃষ্টি হবে। কিংবা ধরুন আপনি হঠাৎ করে একটা গোখরা সাপ দেখলেন। তো এটা আপনার মনে কখনো স্থায়ী হয় না, স্থায়ী হয় না। কিন্তু তারপরেও এগুলোর একটা গুরুত্ব আছে। ১ দিন, ২ দিন, ৩ দিনের জন্য এরাও জনপ্রিয়তার সুনামি তৈরি করতে পারে। এরকম কেউ একটা সিঙ্গেল লোক দেশে, দেশের বাইরে সেটা শিল্পী বলেন, সাহিত্যিক বলেন, ইউটিউবার বলেন, নাট্যশিল্পী বলেন, অনেক কিছু। আপনি ধরুন শেখ হাসিনার কি বলবো? শেখ হাসিনার সাথে মমতাজ ছিলেন, শেখ হাসিনার সঙ্গে শমীক আইছার ছিলেন, শেখ হাসিনার সঙ্গে নাট্যজগতের সবাই ছিলেন, নায়করা ছিলেন। রিয়াজের মতো জনপ্রিয় নায়ক ছিলেন। তারপরে মেহের আফরোজ শাওনের মতো নায়িকা ছিলেন, এরকম। আবার বিএনপির কথা চিন্তা করেন। বিএনপিতে সেই নায়ক উজ্জ্বলের মতো মেগা স্টার বিএনপির আছে। তারপরে আম যাকে বলা হয় আ এলোমেলো আকাশে সেই যে বেবি নাজনীন। তো বেবি নাজনীনের মতো গায়িকা, কনক চাপার মতো জনপ্রিয় গায়িকা, মনির খানের মতো খুবই জনপ্রিয় গায়িকা, আসিফ এর মতো যাকে বলা হয় মেগা স্টার আ বিএনপির আছে। ফলে কি হলো? বিএনপি নাচে, গানে, শিল্প, সাহিত্যে সে আওয়ামী লীগকে টেক্কা দিতে পারে। আবার জামাতের দিকে যদি যান তাদের একেকজন ওয়াজিন, আপনি আজহারীর কথা চিন্তা করেন। তো আজহারী ওয়াজ করছে, ১০ লাখ লোক সেখানে আসছে। মমতা যদি গানও গায় সে তো ১০ লাখ লোক আনতে পারছে না। তো মমতাজ যদি বুকটা ফাইট্টা যায় এই গানটা বলে কোনো একটা মানুষের মনে ২৪ ঘন্টা একটা ভাইব তৈরি করতে পারে। আজহারীর ওয়াজ এটলিস্ট ৪৮ ঘন্টা পর্যন্ত কোনো একটা মানুষকে ভাইব মানে তার সেখানে উৎফুল্লতাকে রাখতে পারে। ৪৮ ঘন্টার পরে আর সেই জিনিসগুলো মানুষের মনে থাকে না। যদি মনে থাকতো বাংলাদেশে যত ওয়াজ হচ্ছে একটা চোর আপনি খুঁজে পেতেন না, একটা ডাকাত খুঁজে পেতেন না। এরকম এগুলো নিয়ে অনেক কথাবার্তা আছে। তো সেই অর্থে জামাত, বিএনপি, আওয়ামী লীগ এদের সবারই সমাজে জনপ্রিয়তার সুনামি তৈরি করার জন্য, নাটক তৈরি করার জন্য, গল্প তৈরি করার জন্য আ যেমন লোক আছে তেমনি দীর্ঘমেয়াদে মানুষের মস্তিষ্কে তাদের যে আইডিওলজি সেই আইডিওলজিকে ঢুকিয়ে দেওয়ার মতো বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক তাদের রয়েছে। যার একটিও এই তত্ত্বাবধায়ক সরকার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেন, বিপ্লবী সরকার বলেন, ইনুস সরকার বলেন, ছাত্রদের সরকার বলেন তাদের নেই। না থাকার কারণে কি হলো? তাদের এই জনপ্রিয়তাটা যাকে বলা হয় সুনামির মতো করে ক্রমশ নিচের দিকে নেমে গিয়েছে। অর্থাৎ যেভাবে একেবারে একটা ভাইব তৈরি হয়েছিল মানুষের, যে বাংলাদেশে আমার কাছে মনে হয় না যে একমাত্র বঙ্গবন্ধু ছাড়া অন্য কোনো ব্যক্তি এরকম জনসমর্থন নিয়ে, জনপ্রিয়তা নিয়ে বাংলাদেশে এসে রাষ্ট্র ক্ষমতায় বসেছেন। অর্থাৎ ১৯৭২ সনের ১০ই জানুয়ারি বঙ্গবন্ধু বাংলাদেশে এসে রাষ্ট্র ক্ষমতায় বসার সময় যেরকম একটা পরিবেশ পেয়েছিলেন, তার চেয়ে অনেক, অনেক ভালো একটা পরিবেশ ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এবার পেয়েছিলেন। কিন্তু সেই পরিবেশটি এখন কোনো অবস্থাতে নেই। এটি হলো নির্মমতা আর এটি হলো বাস্তবতা। এখন এই যে তার যে জনপ্রিয়তা, ওই সময়টাতে এমন একটা তুঙ্গে ছিল যে উনি তখন যা বলতেন, হাসতে বললে মানুষ হাসত, কাঁদলে বললে কাঁদত এবং তিনি যদি উইদিন ২৪ ঘন্টার মধ্যে খালি বলতেন যে, "প্রেসিডেন্টকে আমি দেখতে চাই না। আমি প্রেসিডেন্টকে বঙ্গভবনে দেখতে চাই না। আমি একেবারে শাহবাগ মোড়ের যেকোনো একজন লোক আমার শপথ পড়াবে অথবা আমি ঠিক এখন গ্রামীণ ব্যাংক ভবনে বসে শপথ নেব।" সেখানে রাষ্ট্রীয় যন্ত্র জনগণ সেখানে যেত এবং তিনি যদি বলতেন যে আমি স্টেডিয়ামের শপথ নেব, স্টেডিয়ামের ভিতরে এত লোক থাকবে এবং বাইরে এত লোক থাকবে, ঢাকা শহর আজকে কেউ কোনো কাজ করবে না, ওই সময়টাতে তার কথায় সবাই চলতো। তো এটা ছিল সুনামির মতো একটা জনপ্রিয়তার উচ্চতা। সেই উচ্চতা থেকে এখন আবার সেই সুনামির মতো একেবারে নিচে নেমে গিয়েছে তার জনপ্রিয়তা। ফলে কি হলো, এই সরকারের কোনো ব্যক্তিকে কেউ আর বিশ্বাস করছেন না, কেউ আর নির্ভর করছেন না এবং এই সরকারের কারোর প্রতি আর মানুষের কোনো আস্থা নেই। রাজনীতিতে বলেন, রাষ্ট্র ক্ষমতায় বলেন, এখানে বিশ্বাস, আস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেই বিশ্বাস এবং আস্থা যেহেতু সরকার হারিয়ে ফেলেছে, এর ফলে সরকারের মধ্যে কয়েক ধরনের আপনি সিম্পটম এখন দেখতে পাবেন। এক শ্রেণীর মানুষ তারা খুব উত্তেজিত হয়ে যাচ্ছে, ধৈর্য হারিয়ে ফেলেছে এবং যাদের যে কথা বলার নয় তারা সে কথাগুলো বলছে। যেমন আপনি ধরুন সরকারের
প্রেস সচিব। তো অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা এবং হর্তাকর্তা। এবং তিনি কথা বলতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন করতে গিয়ে একজন ভদ্রলোক মানুষ, ভালো মানুষ, তার বদনাম নেই। খুব নামকরা সাংবাদিক ছিলেন। বয়সে আমাদের চেয়ে একটু ছোট, বছর তিনেকের ছোট বয়সে। কিন্তু তার ওরকম কোনো বদনাম নেই। কোনো বদনাম ছিল না। কিন্তু এই একটা রাধা চক্রে পড়ে কিংবা এই সুনামির মধ্যে পড়ে মনে হচ্ছে যে তার উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে বা তিনি যে দায়িত্বটি গ্রহণ করেছেন, এটির ভার বহন করার অবস্থা তার এই মুহূর্তে নেই। ফলে তিনি সবকিছু করার চেষ্টা করছেন, সবকিছু বলার চেষ্টা করছেন এবং সকলের টার্গেটে তিনি পরিণত হচ্ছেন। ফলে তিনি প্রায়ই অসহায় অবস্থার মধ্যে পড়েন। রুমিন ফারহানার সাথে কথা বলতে গিয়ে অসহায় অবস্থায় পড়েন। সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে অসহায় অবস্থায় পড়েন। রাজনীতিবিদদের সঙ্গে কথা বলতে গিয়ে অসহায় অবস্থায় পড়েন এবং বহু মানুষের তিনি টার্গেটে পরিণত হয়েছেন। ইট ইজ আনইউজুয়াল। এটা সাধারণত হয় না। এখানে সরকারের কর্তা ব্যক্তি হিসেবে সরকারের মধ্যে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন, যারা ভালো কথা বলতে পারেন, আসিফ নজরুল বলবেন, রেজওয়ানা বলবেন কিংবা ব্রিগেডিয়ার সাখাওয়াত বলবেন অথবা স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস বলবেন। কিন্তু এখানে যখন মাহফুজের মতো তরুণরা আসছেন, নাহিদের মতো তরুণরা আসছেন কিংবা এখানে সার্জিসকে উদ্ধার করতে সব জায়গায় ডাকা হচ্ছে কিংবা এখানে এই প্রেস সচিবকে ডাকা হচ্ছে, এটি সরকারের ধারাবাহিকতা যে নষ্ট হচ্ছে এবং সরকার যে একটা খুব বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছে, এ আর খুব বেশি কিছু বোঝার দরকার নেই। এটি হলো এক। ২ নম্বর হলো যে সরকারের যে মানুষগুলো কথা বলতেন সবসময়, সেই মানুষগুলো হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিয়েছেন। তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। আর প্রতিদিন ভয়ঙ্কর সব গুজব ছড়িয়ে পড়েছে এবং এত ভয়ঙ্কর গুজব যে অমুকে পালিয়ে গেছে, অমুক উপদেষ্টা পালিয়ে গেছে, চিফ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা বিদেশ থেকে আসবেন না। এই জিনিসগুলো নিয়ে সারা বাংলাদেশ তোলপাড় হচ্ছে এবং অনেক জ্ঞানীগুণী ব্যক্তি পরস্পরের সঙ্গে আলোচনা করছে, আচ্ছা এইটা সত্য কিনা, ওইটা হবে কিনা, এরপরে কি হবে। রাজনীতিতে আপনি ধরুন ৫০ বছর আউটস্ট্যান্ডিং রাজনীতি করেছেন। ক্ষমতার মানে যাকে বলে একেবারে বলয়ে দীর্ঘদিন থেকেছেন। আপনি ধরুন কাজী ফিরোজ রশিদের মতো মানুষ, তো মুজিবুল হক চুন্নু সাহেবের মতো মানুষ, যারা ২৫ বছর বয়স থেকে মন্ত্রী, এমপি হয়ে এই বাংলাদেশের রাজনীতির দাবার যে ঘুঁটি বা খুঁটি, এগুলো একবার এখানে নেন, একবার ওখানে নেন। এরকম বিএনপির আছে। আপনি ধরুন গয়েশ্বর বাবুর মতো মানুষ, তারপরে ধরুন আব্দুল মঈন খান সাহেবের মতো মানুষ, মির্জা ফখরুল সাহেবের মতো মানুষ। তো এই মানুষগুলো কিংবা ধরেন বিএনপির, আওয়ামী লীগের বাদে, বিএনপির জামাতের বাদে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে, জামাত কখনো ক্ষমতার তারা ক্রিয়ানক ছিলেন না। সরি, ক্রিয়ানক না, মানে তারা মানে নীতি নির্ধারণী পর্যায়ে দেশের রাজনীতিটাকে একেবারে একদিকে নিয়ে যাবে ওই পর্যায়ে ছিল না। তারা সবসময় একটা জোয়ারের সঙ্গে তারা গা ভাসিয়েছে। তো ৩টি দল মানে জাতীয় পার্টি, বিএনপি এবং আওয়ামী লীগ, তারা ক্ষমতায় এসেছে ৩ বার। আর ক্ষমতা হারানোর পরেও কারা ক্ষমতায় আসবে সেটা কে ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। এখন এই ৩টি দলের যদি আপনি ৫০ জন করে শীর্ষ নেতা ধরেন, আমি কয়েকজনের নাম বললাম শুধু, যাদের কোনো বদনাম নাই, দুর্নাম নেই, কিন্তু রাজনৈতিকভাবে তারা যথেষ্ট প্রাজ্ঞ এবং অনেক কিছু বুঝতে পারেন। সেই মানুষগুলো এখন ছোট, ছোট বাচ্চা ছেলেদের কাছে জিজ্ঞাসা করছে, আচ্ছা কী হচ্ছে দেশে? কী হবে? তখন যদি কোনো বাচ্চা বলে যে স্যার এটা হচ্ছে, আমারও তাই মনে হয়। তা আপনি বোঝার চেষ্টা করেন যে পুরো সরকার পুরো সিস্টেমটিকে এতটা ডিসকানেক্ট করে দিয়েছে। নেগেটিভের সঙ্গে পজিটিভ, পজিটিভের সঙ্গে নেগেটিভ না করে সব জায়গাতেই সেম সাইড করে দিয়েছেন। পজিটিভ, 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 নেগেটিভ, নেগেটিভ। ফলে বাতি জ্বলছে না। আর কোনো, কোনো জায়গাতে সেই যাকে বলা হয় শর্ট সার্কিট হয়ে যাচ্ছে। এবং সেই শর্ট সার্কিটে শুধু প্রকৃতিতে আগুন লাগছে তা নয়, সচিবালয়ে আগুন লাগছে। কত কিছু যে হচ্ছে এটা বলে শেষ করা যাবে না। এবং এই অবস্থার কারণে কি হচ্ছে, সরকারের প্রতি কারো আস্থা নেই, বিশ্বাস নেই, আর ভালোবাসা তো প্রশ্নই আসে না। ভালোবাসা মানে যারা রাজনীতিবিদ, অনেক ছোট, ছোট রাজনীতিবিদ গ্রামে ৫০ বছর যাবত রাজনীতি করছেন, সে অন্ততপক্ষে আর না হলেও ১০০ মণ মুড়ি খাইয়েছেন। ৫০ বছর রাজনীতি করে ১০০ মণ মুড়ি গরিব মানুষকে খাইয়েছেন। তারপরে অন্ততপক্ষে যদি ডেইলি অর্থাৎ রোজ
১০০ কাপ করে রং চা খাওয়ানো হয় কোনো রাজনীতিবিদদের বাসায়, তাহলে ১০০ কাপ রং চা যদি দৈনিক হয়, মাসে কয়শো হয়? বছরে কয়শো হয়? ৫০ বছরে কয়শো হয়? কত মণ চিনি গেছে? ফলে সেই মানুষগুলোর জন্য কিন্তু মানুষের ভালোবাসা আছে। তারা চোর হোক, ডাকাত হোক, তাদের জন্য কিন্তু মানুষের ভালোবাসা আছে। আর আপনি কোনোদিন আমাকে একটা বোম্বাই মরিচও দিলেন না, কাঁচা মরিচও খাওয়ালেন না। আর এখন আপনি আমাকে কিল দেওয়ার গোসাই হয়ে বড়, বড় নীতি কথা শোনাবেন। পাবলিক এত বেকুব না। পাবলিক হলো নগদ নারায়ণ। আপনি আ যাকে খাওয়াবেন, যার বিপদে সাহায্য করবেন, সহযোগিতা করবেন এবং যার সঙ্গে আপনার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। কেবলমাত্র জনগণ তাদের সঙ্গেই থাকে। অনেক বড়, বড় সুপারস্টার ডক্টর কামালের মতো মানুষ সেখানে জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর কারণ হলো মানুষের জন্য তিনি কিছু করেননি। কিন্তু আপনি গিয়ে দেখেন যে আমরা দস্যু বনহুর সেই যেমন কাহিনী শুনি, তারপরে ডাকু মনসুরের কাহিনী শুনি, তারপরে আমরা সেই আরও অনেক বিখ্যাত শত্রুর কবলে পাঞ্জা, দস্যু পাঞ্জার কাহিনী পড়ি। রবিনহুডের কাহিনী পড়ি, তদ্রূপ বাংলাদেশেও কিন্তু এরকম রবিনহুড আছে। আমরা আপাত দৃষ্টিতে তাদেরকে ক্রিমিনাল মনে করি, তাদেরকে অন্যায়কারী মনে করি, জুলুম মনে করি। কিন্তু যাকে বলা হয় এদের কিন্তু প্রচুর জনপ্রিয়তা রয়েছে। আপনার সেই জনপ্রিয়তাকে ফেস করতে হবে, মোকাবেলা করতে হবে। আপনি ধরুন সেই আব্দুর রহমান বদী, টেকনাফের আব্দুর রহমান বদী। তিনি কেন এত জনপ্রিয়? হোয়াই? সারা দেশ তাকে গালাগালি করছে। তিনি কেন এত জনপ্রিয়? শামীম ওসমান কেন এত জনপ্রিয়? তার বাড়ি পুড়িয়ে দিয়েছেন, সবকিছু পুড়িয়ে দিয়েছেন। কেন ওসমান পরিবারের বাইরে কোনো অবস্থাতেই তাদের তো ৭৫ এর ১৫ই আগস্ট নয়। সেই পাকিস্তান জমানা থেকে, সেই 1956 থেকে এই পরিবারের উপর বারবার সুনামি এসেছে। শামীম ওসমানের দাদাকে যাতা দেওয়া হয়েছে, বাবাকে যাতা দেওয়া হয়েছে, তার ভাই, বোন, আত্মীয়স্বজন সবার উপর যাতা দেওয়া হয়েছে। কিন্তু কোনো অবস্থায় তাদেরকে নির্মূল করা যাচ্ছে না। কেন? কেন সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জের রাজনীতিতে অপরিহার্য? তার বাইরে বা তার পিতার নাম কেন এখনো সুনকা পরিবারকে অপরিহার্য মনে করা হয়? এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে যে কেন? হোয়াই? এত কিছুর পরেও কেন রংপুরে এরশাদ সাহেবের বাইরে কোনো কথা নাই? গ্রেটার রংপুরে কেন জাতীয় পার্টির প্রতি মানুষ সহানুভূতিশীল? এত কিছুর পরেও যখন জিএম কাদের বিপদে পড়েন, সেই জিএম কাদের বিপদে পড়ার পর তিনি কেন রংপুরে যান? এই যে রুহুল আমিন হাওলাদারের মতো মানুষ, আপনি কেউ তাকে যাই বলেন না কেন, তার নির্বাচনী এলাকাতে যান, তার বাসায় যান, তার বাসার দারোয়ানটার সাথে কথা বলেন। কেন তিনি এখনো পর্যন্ত রাজনীতিতে জনপ্রিয় ব্যক্তি হিসেবে সাস্টেইন করছেন? তার অনেক শত্রু আছে, বদনাম আছে, সবকিছু আছে, অনেক বদনাম আছে। কিন্তু কেন তিনি জনপ্রিয়? আবারও আগামীতে রাজনীতিতে কেন তিনি আসবেন? এর কারণ হলো এই মানুষগুলো মানুষের, সাধারণ মানুষের, তার প্রিয়জনের, আপনজনের বিপদে ঝাঁপিয়ে পড়ছেন গত ৫০ বছর ধরে। প্রতিপক্ষ সৃষ্টি করেছেন ৫০ বছর ধরে, আচ্ছা মতো বাঁশ ঢুকিয়ে দিচ্ছেন, স্ক্রু করছেন, হাতুড়ি দিয়ে পিটাচ্ছেন, গুলি করে দিচ্ছেন। এটা যেমন সত্য, আবার মানুষের জন্য নিজেদের জীবনকে বাজি রেখে একটা মানুষ তো দূরের কথা, এই ধরনের মানুষ একটা বিড়ালের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলে দেয়। তা আপনি কারো জন্য কিছু করলেন না, পাবলিকের টাকা নেবেন, জনগণের টাকা নেবেন, ওর কাছ থেকে টাকা নিয়ে রাজনীতি করবেন, ওর কাছ থেকে দান খয়রাত নিয়ে আপনি ছেলেমেয়ের চিকিৎসা করাবেন, ওর টাকা মেরে আপনি বিরাট বিল্ডিং করে ফেলবেন, ওর মানে টাকা নিয়ে আপনার সংসার চলবে, পোলাও কোরমা খাবেন আর জনগণ আপনাকে ভোট দিবে? হবে না কখনো। এবং সরকারের দুর্ভাগ্য হলো এই সরকারের সাথে এইরকম জনসম্পৃক্ত, জনপ্রিয়, পলিটিক্যাল, ম্যাচিউরড এবং সিজেন্ড একজন সিঙ্গেল লোকও নেই। ফলে কি হচ্ছে? সরকারের জনপ্রিয়তায় সুনামি তৈরি হয়েছে। আর সুনামি হলে কি হয়? জাস্ট অপেক্ষা